ইনসাফটা আসছে সঞ্জয় সমাদ্দারের এবং তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজের পরাণের পর কিন্তু তেমন কোনো বিগ হিট নাই। সুতরাং ইনসাফটা তার ক্যারিয়ারের অন্যতম একটা মোটিভ, কারণ এই ছবিটা যদি কোনোভাবে এদিক সেদিকভাবে হেরে যায় তাহলে রাজের প্রতি দর্শকদের যে একটা অনাস্থা তৈরি হবে সেটা কাভার আপ করাটা ভয়ঙ্কর হবে। আরিফিন শুভ অনেকদিন পর কামব্যাক বলতে মুজিবের পরে যেটি হয়েছিল, মুজিবের পরে আরিফিন শুভ মূলত তার এক ধরনের সব মিলিয়ে তিনি নিজে একটা বঙ্গবন্ধুর অবয়ব নিয়ে ফেলেছিলেন। ওই আত্মগরিমাটাই অন্যান্য মানুষকে, আশপাশের মানুষকে অবাক করেছে এবং কিছুটা এই নেগলেন্সি পাচ্ছে ওই কারণে যে তুমি ওই ছবিটার চরিত্র করো নাই, তুমি ছবিটার ভেতরে করার পরও বাইরে সেই আড়ম্বরটা দেখানোর চেষ্টা করেছো। আমি আবারও রিপিট করি, পরিচালক ইজ এ মেন ফ্যাক্টর। পরিচালক যদি ঠিক না থাকে তাহলে সেই ছবি ফেল করে। সো এটা কিন্তু অন্য হিরো, অন্য অভিনেতাকে খাটো করার জন্য বলছি না। সবাইকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা। সাদাসিধে কথায় ঈদের মৌসুম চলছে এবং ঈদ যেহেতু বাংলাদেশে প্রায় 10 থেকে 11 দিনের একটা ছুটির ভেতরে পড়েছে, সুতরাং এটা একটা বড় উৎসব এবং এই উৎসবের ভেতর দিয়ে আমাদের সিনেমা শিল্পটা খুব চাঙ্গা হতে দেখা যায়। এটা কয়েক বছর ধরে হচ্ছে এবং এই সময় মনে হয় যেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কতই না ডিলাইটফুল। মানে কোন লগ্নিকারী হঠাৎ করে মনে হয় যে তার কেন আমি সিনেমায় লগ্নি করি না। কিন্তু ঈদটা যাওয়ার পরে যে খরাটা দেখা দেয়, যে ইন্ডাস্ট্রিতে যেই ধরনের ফল ডাউন হয় তা ভয়ঙ্কর। আবার দেখেন এবারে 6টা ছবি রিলিজ পেল এবং 6টা ছবির প্রত্যেকটা ছবির কিন্তু একটা পেইড রিভিউ আপনারা দেখবেন যে প্রত্যেকটা ছবি যখন হল থেকে বেরোচ্ছে এবং বেশ কিছু ছবির কিছু পেইড রিভিউ আপনি ধরতে পারবেন। খুব বেশি সমালোচনা করার মতো দর্শকরা বলছে না, কিংবা রিভিউয়ার যারা রয়েছেন 2-3 জন খুব রেগুলার রিভিউ দেন এবং তাদের একটা টেন্ডেন্সি থাকে যে কোনোভাবেই আমার ভিউ বাণিজ্য কমানো যাবে না। ভিউ বাণিজ্য আমরা সবাই করি, বাট এই জায়গায় মনে হলো যে কেউ এই পেইড রিভিউর আশ্রয় নিয়ে যা না তাই বলছেন। তাতে হচ্ছে কি, ধরেন যে গ্রস রিপোর্টে যেমন তাণ্ডবের ধারে কাছে একেবারেই অন্য ছবি দাঁড়াতে পারছে না। ইনসাফটা আসছে সঞ্জয় সমাদ্দারের এবং তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজের পরাণের পর কিন্তু তেমন কোনো বিগ হিট নাই। সুতরাং ইনসাফটা তার ক্যারিয়ারের অন্যতম একটা মোটিভ, কারণ এই ছবিটা যদি কোনোভাবে এদিক সেদিকভাবে হেরে যায় তাহলে রাজের প্রতি দর্শকদের যে একটা অনাস্থা তৈরি হবে সেটা কাভার আপ করাটা ভয়ঙ্কর হবে। আবার দেখেন যেই সংখ্যাটা সাকিবিয়ানরা করছিলেন যে কোনোভাবেই সাকিবের সাথে অন্য কোনো তারকা যাতে সাকিবকে ছাপিয়ে আলোচনায় না আসে, বা যেটা অ্যানিমেলে হয়ে গেছিল ববি দেওল, বা ওই জায়গাটার ক্ষেত্রে একটা কমপ্লেক্সে ভুগছিল। পাশাপাশি আফরান নিশো এক ধরনের বাজে ব্যবহার করেছিল সাকিব সম্পর্কে। সুতরাং তাদের চাওয়াটার জায়গায় খুব পরিষ্কার, তারা অন্য কোনো বিষয়ে মাথা খাটাতে চায় না, কিন্তু সাকিবকে কখনো ছোট হতে দেবেন। কিন্তু অন্যান্য জায়গা থেকে নিজের যে আলাদা ফ্যান বেজ রেইজ করার এই জায়গাটা খুব বেশি পাওয়া যাচ্ছে না। আপনি দেখেন অন্য বেশ কয়েকজন হিরো অন্তত পাইপলাইন রয়েছে। আফরান নিশো রয়েছেন, সিয়াম রয়েছেন, শরীফুল রাজ রয়েছেন এবং খুব এখন রেগুলার হওয়ার চেষ্টা করছেন মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী তো রয়েছেনই। আরিফিন শুভ অনেকদিন পর কামব্যাক বলতে মুজিবের পরে যেটি হয়েছিল, মুজিবের পরে আরিফিন শুভ মূলত তার এক ধরনের সব মিলিয়ে তিনি নিজে একটা বঙ্গবন্ধুর অবয়ব নিয়ে ফেলেছিলেন। ওই আত্মগরিমাটাই অন্যান্য মানুষকে, আশপাশের মানুষকে অবাক করেছে এবং কিছুটা এই নেগলেন্সি পাচ্ছে ওই কারণে যে তুমি ওই ছবিটার চরিত্র করো নাই, তুমি ছবিটার ভেতরে করার পরও বাইরে সেই আড়ম্বরটা দেখানোর চেষ্টা করেছো। সো এ নিয়ে অনেক তর্ক আছে, এ নিয়ে আমি লেখাও লিখেছি, কিন্তু আরিফিন শুভর ভেতরে একটা দারুণ পটেনশিয়ালিটি রয়েছে। টল, নাচতে পারে, অভিনয় আপ টু দ্য মার্ক আমি বলবো না, কিন্তু হিরো আর চরিত্র অভিনেতা আফরান নিশো আর আরিফিন শুভ কিন্তু মেলানো যাবে না। ইনফ্যাক্ট ওমর সানি যেমন খুব অকপটে বলে দিচ্ছেন যে আর্টিস্ট আর হিরো দুই জিনিস
আসলে কিন্তু তাই। মানে আপনি যত যাই বলেন যে হিরোইক যে ব্যাপারটা, যেমন শাকিব খান এখন সব দিক দিয়ে নিজেকে ছাপিয়ে যাচ্ছে এর আগের ছবির চাইতে। সুতরাং এখানে 25-26 বছরের ক্যারিয়ারে সে নিজেকে শান দিতে দিতে আফটার প্রিয়তমা একটা ম্যাসিভ হিট করেছে মধ্যবিত্ত ঘরানায়, যেইটা নিয়ে অনেকে তর্ক করছেন বা অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আমার কথায় ফিরছি যে পরিচালকই মূলত হিরো বা আর্টিস্ট বলি, অভিনেতা বলি, তাদেরকে বদলায়। পরিচালক যদি ঠিক না থাকে তাহলে সেই ছবি ফেল করে। আমি আবারও রিপিট করি, পরিচালক ইজ এ মেন ফ্যাক্টর। পরিচালক যদি ঠিক না থাকে তাহলে সেই ছবি ফেল করে। সো এটা কিন্তু অন্য হিরো, অন্য অভিনেতাকে খাটো করার জন্য বলছি না, এটা ফ্যাক্ট। সো এইটা যেমন ঠিক, তেমনি স্টারডমের ব্যাপারটাও বিশাল ব্যাপার। ধরা যাক, আমি এবার একটু আপনাদের সাকিব ভক্তদের সাথে এক লাইন যোগ করি। ধরা যাক শাকিব খানের ছবিতে এই লিচুরো বাগান, এই লিচুরো বাগান, এই গানটা, এই কোরিওগ্রাফি অন্য একটা ছবিতে দেওয়া, এর 1/3 আলোচনা আসছে। সুতরাং এটা স্টারডমের পাওয়ার, শাকিব খানের স্টারডমের পাওয়ার। যেমন শাহরুখের যে কোনো একটা দুটা গান বেরিয়ে আসে, কারণ শাহরুখকে নিয়ে এত চর্চা হয়। সুতরাং ওই চর্চার জায়গায়, ওই স্টারডম ফ্যান বেজের জায়গায় গানগুলো একটা দুটো বেরিয়ে আসে। সো ভাইস ভার্সা এগুলো। আমি যে কথাটা বলে আজকে এই এলোমেলো সাদাসিধা আলাপটা শেষ করব, 3-4টে ছবি বেশ আলোচনা। ইনফ্যাক্ট এবার বলবো যে প্রত্যেকটা ছবির চেষ্টাটা দারুণ। আমি যদিও প্রত্যেকটা ছবি দেখিনি এখনো, দুটো ছাড়া, কিন্তু এর ভেতরে দুটো আনঅফিশিয়াল দেখেছি, কিন্তু এর ভেতরে প্রত্যেকটা ছবি নিয়ে যে চেষ্টাটা হয়েছে, যেমন তাণ্ডব নিয়ে তো কথা বলার কোনো প্রয়োজন নাই। তাণ্ডব যে ফাইনেস্ট মুভি, এবং রেহান রাফির ক্ষেত্রে রেহান রাফি খুব হেলাফেলা দিয়ে যে ছবিটা বানায়, তা বাংলাদেশের প্রচলিত এখন যারা যারা কাজ করছেন তাদের অলমোস্ট বেস্ট ওয়ার্কের ভেতরে আসে। আমি রাফির কাজের প্রতি এইরকম বিশ্বাস রাখি, এবং সেটি আসলে সত্য। এরপরে সে সঞ্জয় সমাদ্দারের ভেতরে মানুষটা হতাশ করেছে খুব প্রত্যাশার জায়গায় নিয়ে গিয়েও, কারণ জিৎ তাকে হায়ার করেছে। কলকাতার একজন সুপারস্টার বাংলাদেশি একজন চিত্র পরিচালককে হায়ার করে সেই ছবি দেওয়ার পরও সেই ছবিটা ফেল করেছে। সেই ছবিটা আসলে মেলাইতে পারে না, ব্যাটে বলে মেলাতে পারেনি। ইনসাফ যে বাজেটে যে লুক অ্যান্ড ফিল দিয়েছে, অসম্ভব সুন্দর। নীলচক্র যে আর্ট হাউস ঘরানার ছবি, বাট কমার্শিয়াল আসপেক্টসে তৈরি করা, সোশ্যাল মেসেজ দিয়ে আরিফিন শুভর মতো কমার্শিয়াল হিরো, মন্দিরের মতো কমার্শিয়াল হিরোইনকে একসাথে করে দারুণ কাজ করে। যে ছবিটা আমি দেখেছি বলে খুব দারুণভাবে বলেছি। এর যে শর্ট ফ্রেম, এর যে স্লো মোশন, যে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে একটার পর একটা সিকোয়েন্স হুক আপ করা, থ্রিলের অংশটা, নন লিনিয়ারে গল্পগুলো বলাটা দারুণ। আমি নীলচক্র নিয়ে আলাদাভাবেই একটা কন্টেন্টে বলতেই চাই। এরপরে আসি এশা মার্ডার। আমি বলবো যে বাঁধন যদি জুলাই বিপ্লবের ওই আন্দোলনের সংহতি আমি নিজেও করেছি, কিন্তু বাঁধন খুব সক্রিয়ভাবে মাঠে ছিল। যেটি হয় যে পলিটিক্যালি একজন তারকা যে কোনোভাবে ইনভলভ হয়ে গেলে তার ভেতরে অন্য একটা নতুন শত্রু তৈরি হয়। স্বাভাবিক, এখন যে পলাতক আওয়ামী লীগরা রয়েছেন তারা বাঁধনকে নানাভাবে হিউমিলেট করার চেষ্টা করেছে। ভারতের সাথে কানেকশনটা ছুটে গেছে। সাদের ছবির পর কান ফিল্ম ফেস্টিভ্যাল, এরপরে খুফিয়া, নেটফ্লিক্সে আরো একটা ছবি করার কথা ছিল। তো সেই জায়গাগুলো, সুতোগুলো ছিঁড়ে বাঁধনের যে হাইপটা আস্তে আস্তে উঠে যাওয়ার ব্যাপার ছিল, সেই জায়গাটা কিন্তু এশা মার্ডার ক্যাচ করার জন্যই এশা মার্ডারে বাঁধনকে কাস্ট করা। সোজা হিসাব, প্রযোজক কেন সানি সানোয়ার কেন একটা নারী কেন্দ্রিক ছবি বানাবে, বিকজ অফ বাঁধন সেই হাইপটা নিয়ে তৈরি করেছেন। কিন্তু মাঝে জুলাই আন্দোলনে তার সংহতি প্রকাশ, একেবারে একাট্টা হয়ে বাঁধন যে কাজটা করেছে সেটি অবশ্যই তার বিবেকের জায়গা থেকে দারুণ স্বচ্ছ ছিল বলেই করেছে। কিন্তু ফিল্ম ক্যারিয়ারে এক ধরনের ভনিতা নিয়ে চলতে হয়, অর্থাৎ আপনি জানবেন না যে শাকিব খান আসলে কোন দল করে, এটাই হট। আপনি জানেন না যে শাহরুখ খান কোন দল করে, বিজেপি না কংগ্রেস। আপনি ঠিক জানেন না যে আমির খান কোন দল করে, বিজেপি না কংগ্রেস। অক্ষয় কুমার জেনে গেছেন যে বিজেপির খুব একদম পাচাটা গোলাম। সুতরাং এই জায়গাগুলো যখনই জেনে গেছে, অক্ষয় কুমারের কিন্তু ফল ডাউন তৈরি। সুতরাং এই ভনিতাগুলো প্রয়োজন হয়, ভনিতা বলবো না, এক ধরনের তার কাজ রাজনীতি করা না, যেহেতু তার ব্যক্তিগত সমর্থনের জায়গাটা আড়াল রেখে সামনে ফোকাস করা। আজ খুবই নন লিনিয়ার পয়েন্টে আমি
আমি আসলে কথা বলছি এলোমেলো, একটা টপিক থেকে আরেকটা টপিকে যাচ্ছি। সুতরাং সাদাসিধে কথায় আজকে এটাই বলার চেষ্টা ছিল, এবং শুরুতে আমি এটা বলার জন্য আসলে আজকে কথাগুলো টপিকগুলো আনার চেষ্টা করলাম যে গত কয়েক ঈদে একটি দুটি ছবির বাইরে অন্যান্য কোনো ছবি পাতে তোলা যায়নি, বাট এবারে 6টা ছবি, আরেকটা ছবি টগরের কথা বললাম, টগর, আদর আজাদ এবং পূজাচেরি। আদর আজাদ, আমি মনে করি আদর আজাদের যে চেষ্টা এবং ওর যে প্রত্যয়, ও একদিন না একদিন ওর জায়গাটা অর্জন করবেই, এটা দেখেন। শরীফুল রাজ, আদর আজাদ, এই দুজন ফিল্মকে এমন ভাবে রাখে বুকের ভেতরে, এটা আসলে ওদের সাথে কথা যারা বলেন নাই তারা বুঝতে পারবেন না। ওরা আসলে ফিল্ম করার জন্য আসছে, এই দুজন এবং দুজন বাংলাদেশে নেক্সট স্টারডম ক্যারি করবে, এটা আমি আজকে বলে রাখলাম। সেটা 5 ইয়ার্সের ভেতরে হতে পারে, 10 ইয়ার্সের ভেতরে হতে পারে নেক্সট 2-3 বছরের ভেতরে। আমার সাথে আপনারা একমত হতে নাও পারেন, সেটা নিয়ে লিখতে পারেন, বাট সাদাসিধে কথা আমার শুধু এটি বলার চেষ্টা যে বাংলাদেশি ছবি দারুণভাবে এগুচ্ছে। শুরুতে যেই ভয়ের কথাটা বলছিলাম যে ঈদ ছাড়া আসলে ঈদ এলেই সবাই মনে করে যে ছবি, মানে প্রডিউসাররা ভাবে যে ঈদে একটা ছবি দিলেই তো হিট হয়ে যায়, কিন্তু এবারও ঈদে 1-2টি ছবি হিট, বাকি 1-2টা এভারেজ ছাড়া বাকি সবগুলো ছবি মূলত লগ্নি উঠে আসবে না। কারণ আমাদের দর্শক নেই তা না, দর্শক প্রচুর আছে, প্রদর্শকদের জায়গাটা নাই। বাংলাদেশে এখন 100টা সিনেপ্লেক্স যদি থাকে, বাংলাদেশে 100 কোটি টাকার ছবি ব্যবসা করার মতো জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, এই আলাপ চলতে থাকবে, আপনাদের মতামত দেবেন, তা আমার জন্য অনেক অনেক কাজে দেবে। আল্লাহ হাফেজ।